হৃদিতার আকুল কণ্ঠে এমন কথায় ভরকে যায় আরাফ, তবুও নিজেকে আধ্বস্ত করে আরাফ বলে, হঠাৎ এমন কথা বললি কেন তুই? আমি জানি না, তবে তোর খারাপ লাগলে সরি। তবে যা মনে এসছে বলে দিলাম। আরাফ শুকনোভাবে কিছুক্ষণ হৃদিতার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু হৃদিতার কথার কারণটা খুঁজে পেল না। তবে এটা নিশ্চিত, হৃদিতা নোমান ভাইকে মোটেও পছন্দ করে না। বাড়ি ফিরে হৃদিতা ঘরে ঢুকতেই তার মাথায় যেন বাজ পড়ে। 3 জন পুরুষ 2 জন মহিলা তাদের ঘরে ঘুরে ফিরে দেখছে। হৃদিতা কিছুক্ষণ থেকে ভাবছিল এরা কারা হতে পারে। তাকে দেখতে পাত্র আসেনি তো। অবশেষে তার ভাবনাটাই সত্যি হলো। সুফিয়া হৃদিতার জন্য পাত্রপক্ষ ঠিক করেছে। সারা বাড়ি খুঁজেও নেহাকে পেল না হৃদিতা। কিছুক্ষণ পর জানতে পারে সুফিয়া নেহাকে তার ফুপির বাড়ি পাঠিয়ে দেয়। এরও একটি বিশেষ কারণ আছে, কেননা হৃদিতার বিয়ের কথা শুনলেই প্রতিবাদ করবে নেহা। হামিদা আর ওয়ালিদ চুপচাপ সুফিয়ার কাণ্ড দেখছে। রাগী সুফিয়ার বিরুদ্ধে যাওয়ার সাধ্য তাদের নেই। পর্দার আড়ালে পাত্রকে দেখে হৃদিতা সারা শরীরে ঝংকার দিয়ে ওঠে। মধ্যবয়স্ক পাত্র, তার আগের ঘরেও নাকি দুটি মেয়ে সন্তান আছে। হৃদিতা দ্রুত ফোন হাতে নিয়ে খুঁজতে থাকে, কিন্তু পুরো রুম তন্ন তন্ন করলেও তার ফোন সে পায় না। আবারও রুম থেকে বেরিয়ে পাত্রপক্ষের রুমের দিকে উকি ঝুঁকি মারে। তৎক্ষণাৎ নিজের ফোনটা সুফিয়ার হাতে দেখে বুঝতে বাকি নেই তাকে আজকের পর থেকে এক কথায় বন্দি করে রাখা হবে। পেছনে ঘুরে তার খালামণির দিকে ঠোঁট ফুলিয়ে কাঁদতে নিলে তিনি চুল হাত বুলিয়ে বলেন, অনেক চেষ্টা করেছে আটকানোর, কিন্তু তোর দাদি মানলেন না। শেষে কিনা এই বাড়ির থেকে আমাকেও বের করে দেওয়ার হুমকি দিলেন। তোর খালুকে ত্যায্যপুত্র করার কথাও বললেন। তুই তো বড় হয়েছিস মা, আশা করি সব বুঝতে পারছিস। হামিদার কথা শুনে থমকে যায় সে। তার জন্য হামিদার সাজানো সংসারটা ভেঙে যাবে, কিছুতেই মানতে পারবে না সে। থাক না, কিছু মানুষের পূর্ণতার জন্য আমার জীবনটা অপূর্ণ রয়ে যাক। কেটে যায় 4 দিন, বিয়ের বাকি আর মাত্র 2 দিন। তাই এতদিন রাগের মাথায় শপিংয়ে না গেলেও হৃদিতাকে তো উপহার হিসেবে কিছু দিতেই হবে। তাই কাউকে কিছু না জানিয়ে শপিং করতে বের হয়। গোল্ড প্যালেসে ঢুকে আরাফকে দেখতে পাবে স্বপ্নও ভাবেনি নেহা। আরাফ তার জেঠিমা গোল্ডের হার দেখছে, তখনই আরাফের শার্ট টেনে ধরে নেহা। বিরক্তে মুখে ভঙ্গিতে পেছনে তাকালে নেহাকে দেখেই মুখে উচ্ছ্বাসিত ভাব ফুটে ওঠে। আরে দোস্ত, তুই এখানে? একটু কাজ ছিল তাই এলাম। তুই বিয়ে শাদী করেছিস নাকি? কার জন্য গয়না চুজ করতে এসেছিস? আরে না, জেঠিমার বোনের মেয়ের জন্মদিন, তাকেই উপহার দিবে, তা তোর কি কাজ? আমার আর কান, রীতিদার বিয়ে, তাকে একটু কিছু উপহার দেওয়া তো প্রয়োজন, তাই চলে এলাম। হৃদিতার বিয়ে কথাটি নেহা ঠিক যতটাই সহজ ভঙ্গিতে বলল, আরাফের কাছে কথাটি ঠিক ততটাই বিদঘুটে অসহ্য শ্রবণ মনে হলো। পরপর কয়েকটি ঢোক গিলে নিজেকে আধ্বস্ত করে বলে, মানে? আরে রীতিদাকে তো তুই চিনিস, 2 দিন পরে তার বিয়ে। মানে কি 4 দিন পর আমাদের পরীক্ষা, আর এত ব্রিলিয়েন্ট মেয়েটা বিয়ে করে নেবে? আরাফের কথার উল্টো পিঠে নেহা শুরু থেকে শেষ সুফিয়ার কাণ্ডের কথা আরাফকে জানায়। আরাফ ভাবতে থাকে এই জন্যই কি গত 2 দিন রীতিতা গম্ভীর ছিল। কিন্তু এতটা কাছে থেকেও আরাফ বুঝল না। নেহাকে আর জেঠিমাকে বিদায় দিয়ে সে দোকান থেকে বেরিয়ে যায়। শাকিল আর নাফিসা একসাথে বসে নিজেদের পড়া পড়ছে। তখনই ফোন দেয় আরাফ। দ্রুত ফোন রিসিভ করে হাসাহাসি মুখ করে বলে, কিরে প্রেমিক পুরুষ, আমার কাছে আবার প্রয়োজন? সব শেষ রে শাকিল, সব শেষ। শেষ মানে কি বলছিস তুই? আরাফ একে একে নেহার কথাগুলো শাকিলকে বলতে থাকে। ফোনের স্পিকার অন করায় পাশ থেকে নাফিসাও সব শুনছে। আরাফের গলা প্রচণ্ড পরিমাণে কাঁপছে, মুখ দিয়ে কথা বের হতে না চাইলেও জোর করে কথা বের করছে। আরে আরাফ, চিন্তা করিস না, প্রয়োজনে আমরা তোর জন্য রেদিটাকে তুলে আনবো। এত চাপ নিস না তুই, শক্ত হ। না রে, এসব করে কোনো লাভ নেই। যাকে পাওয়া হবে না সে না পাওয়াই থাক, শুধু শুধু মেয়েটার কলঙ্ক বাড়বে। কিন্তু তুই নিজেকে সামলাতে পারবি? শাকিলের প্রশ্ন শুনে দ্রুত ফোন কেটে দেয় আরাফ। কিছু বলার নেই তার এই মুহূর্তে, সব যেন ধোঁয়াশা লাগছে। পাওয়া না পাওয়ার ধন্দে জড়িয়ে যাচ্ছে বারবার। রাত 7টার পর খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে হৃদিতা। অন্য রুমে নেহা আর তার মা কি নিয়ে আলোচনা করছে। সুফিয়া ঘুমিয়ে আছে মাগরিবের পর থেকে।
হঠাৎ হৃদিতার ফোন ভাইব্রেট হতে থাকে। ফোন হাতে তুলে আরাফের নাম্বার দেখেই এক চিলতে হাসি। দরজা খুলে বাইরে গিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে ফোন রিসিভ করে। 2-4 বার হ্যালো হ্যালো বলে, কিন্তু তবুও ফোনের বিপরীত পাশ থেকে কোনো কথার আওয়াজ পাচ্ছে না। নিকষ কালো রাতের আকাশে জল জল করে জ্বলতে থাকা তারার দিকে তাকিয়ে দু চোখে অশ্রুকণা ছেড়ে দেয় সে। ভাবতে থাকে জীবনের কথাগুলো। রাতের আকাশে এমন কালোর মাঝে তার জীবনও এখন কালো, কিন্তু তার জীবনে কোনো তারা নেই যে অন্ধকার আকাশের মতো এক টুকরো আলো নিয়ে তার জীবনে আসবে। ঠোঁট চেপে নিজের কান্না জমিয়ে রাখতে হৃদিতা উপলব্ধি করে মোবাইলের বিপরীত পাশের লোকটাও কাঁদছে। ফ্যাচ ফ্যাচ নিঃশ্বাস নেওয়ার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু কেন? নির্জন রাতের পরিবেশে কয়েকটি ঝিঝি পোকার ডাক, তার সাথে এমন ঘুমুট কান্নার আওয়াজ, পরিবেশটা বড্ড বিষাদিত লাগছে হৃদিতার কাছে। রাতেও একা নিস্তব্ধ জায়গার মধ্যে রাতে ঘুমরে কাছে আরাফ পার্টি করতে এসেই হুট করে কান্নায় ভেঙে পড়ে যায়। দূর থেকে তাকে তির্যক দৃষ্টিতে দেখছে নাফিসা আর শাকিল। আমরা কি আরাফের জন্য কিছুই করতে পারবো না নাফু? মনে হয় না পারবো। আগে চল, কান্নায় থামাই। নাফিসা আর শাকিল এগিয়ে যায় আরাফের দিকে। মাথা নুইয়ে ঘুমরে কাঁদছে ছেলেটি। আরে দোস্ত, কাঁদছিস কেন? প্লিজ নিজেকে সামলা। কাল হৃদিতার বিয়ে নাফু, আমার খুব কষ্ট হচ্ছে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কালকের চিরতরে হারিয়ে ফেলবো আমি হৃদিতার অধিকার। আরাফ আবার মাথা নিচু করে নেয়। তখনই শাকিল গুম গুম সুরে বলে, অধিকার হারাবি মানে? তুই না ওকে বেস্ট ফ্রেন্ড ভাবিস? বেস্ট ফ্রেন্ড মানেই তো অর্ধেক বউ। তাহলে ওই ব্যাটারে আগে তো হৃদিতাকের প্রতি অধিকার আছে। এমন সিরিয়াস মুহূর্তে শাকিলে এহেন যুক্তিহীন কথায় চোখ পাকিয়ে তাকায় নাফিসা। আরাফ চোখের পানি মুছে ঠোঁট বাঁকিয়ে বলে, নাফিসা আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে নাফিসা কি আমার অর্ধেক বউ? কই রে নাফিসা আমার অর্ধেক অর্ধাঙ্গিনী, আয় আয় আমার কোলে আয়। আরাফের এমন কথা শুনে ঠোঁট টিপে হাসে নাফিসা, কিন্তু হুট করে শাকিল নাফিসাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, খবরদার, এটা আমার হক। তুই হাত বাড়াইস না। একদিকে খালাতো বোন, অন্যদিকে বেস্ট ফ্রেন্ড। খালাতো বোন মানেই খালাতো ভাইগো হক, আর বেস্ট ফ্রেন্ড মানেও হক। তাহলে বুঝতেই পারছিস, দুই দিক থেকে অর্ধেক অর্ধেক হয়। নাফিসা সম্পূর্ণ আমার বউ লাগে। তুই বরং ভাবি রাখিস, সমস্যা নাই। শাকিলের এমন যুক্তি শুনে এবার শব্দ করেই আরাফ হেসে দেয়। তোরা সুখে থাক দোস্ত, অন্তত পূর্ণতা যেন পায় তোদের সম্পর্কে। আরাফ উঠে যায়। পকেট থেকে ফোন নিয়ে হৃদিতার ছবি দেখতে থাকে। এই মেয়েটিকে হয়তো তার আর পাওয়া হবে না। অন্য হাতের সিগারেটটা আর একটা টান দিয়ে মুক্ত করে দেয় ধোঁয়াগুলো। যেদিন থেকে শুনেছে হৃদিতার বিয়ে, সেদিন থেকে কত সব প্যাকেট সিগারেট খাওয়া আরাফের শেষ হয়েছে জানা নেই তার। সিগারেটে টান দিয়ে হৃদিতার ছবির দিকে তাকায় আরাফ। চোখ বন্ধ করলেই মনে পড়ে সেদিনের লাইব্রেরির কথা। 5 আঙ্গুলে হাতে হাত গুজে আরাফ হৃদিতাকে অনুভব করছিল। সেই ছোঁয়া যেন এখনও তার হাতে লেগে আছে। সেদিন কফি শপের কান্নার লেপটে যাওয়া কাজল মাখা চোখ দুটো দেখার আবার তৃষ্ণা জাগে আরাফের মনে। হয়তো আর কখনোই দেখতে পাবে না সে। প্রেমের অনুভূতি আদান প্রদান কফি শপে বসেও আর হয়তো আড্ডা দেওয়া হবে না। হাতে থাকা সিগারেটটা শেষ হলে আরেকটা সিগারেট হাতে তুলে নেয় আরাফ। আগুন জ্বালিয়ে মোবাইলের স্ক্রিনে হৃদিতার ছবি দেখতে দেখতে বলে, তোরা মেয়েরা এক প্রকার নেশা, তোরা আশেপাশে থাকলেও যেন নেশা নিয়ে ঘুরিস। সহজে কাবু করতে সক্ষম তোরা, আবার চলে গেলেও হাতে অন্যরকম নেশা ধরিয়ে দিয়ে চলে যাস। কে বলেছে তোরা মায়াবতী? তোদের নাম নেশাবতী রাখাটাই উচিত ছিল। নির্জন রাতের আধারে জানালার বাইরে তাকিয়ে আছে হৃদিতা। সামনে থাকা টেবিলের ওপর ভারী মোটা বইগুলোর দিকে তাকিয়ে কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। জীবনটা যখন বুঝতে শেখালো তখন থেকে কেরিয়ারের ওপর সম্পূর্ণ ফোকাস করেছে সে। তার খালু জানে শুধুমাত্র মুদি দোকানের ব্যবসায় সংসারের খরচ, নেহার পড়ার খরচ, তার নিজের পড়ার খরচ চালানো হিমশিম খাওয়ার মতো অবস্থা। কিন্তু কখনো তার খালুজান ওয়ালিদ অভিযোগ করেনি হৃদিতা এই বাড়ির বোঝা, বরং চুপচাপ সব কিছু নির্বাকে সামলে গেছেন। আস্তে আস্তে টিউশনি করে টাকা জমিয়ে নিজের পড়ালেখা চালিয়ে গেছে। কিন্তু বর্তমান সময়টা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, পড়াশোনা এই জীবনে তার বৃথা গেছে। আর মাত্র 2 দিন পর পরীক্ষা। এখন তাকে পুরো দমে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সে দেখছে বিয়ের উপলক্ষে সবার
তোড়জোড় ব্যবস্থা। এই আগামীকাল এই রাতেই হয়তো অন্য কারো হয়ে যাবে সে। বিছানার ওপর মোবাইলটা হাতে টেনে নিয়ে সময় দেখে নিল। রাত 9টা বেজে 7 মিনিট। গতকাল এই সময় হয়তো বিয়ে হয়েও যাবে। হুট করে আরাফের কথা মনে পড়লো। ছেলেটা তো বসে আছে তার অপেক্ষায়। পরীক্ষার প্রিপারেশন নেওয়া শেষ মুহূর্তে সব পড়া একবার দেখিয়ে দেওয়া, কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই হৃদিতার। অন্ধকার আচ্ছন্ন রুমটায় হঠাৎ করেই সোডিয়াম আলো জ্বালিয়ে দেয় কেউ। সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে নেয় হৃদিতা। নেহাকে সামনে দেখে দ্রুত চোখের পানি মুছে নেয়। আপু তুমি কিছু বলবে? আমি আর কি বলবো রিদিতা, আমার কিছু করার নেই। কত চেষ্টা করলাম তোর বিয়েটা ভাঙার, কিন্তু আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। দাদি তো শেষ পর্যায়ে বলেই দিল আমাকে ত্যায্য করবেন। আর কোনো কথা বাড়ানোর সাহস আমার হলো না। বাদ দাও না আপু, যা হওয়ার হবে। আমি সম্পূর্ণ বিষয়টা এখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আল্লাহই আমাকে পথ দেখাবেন। দুজনের মাঝে তৈরি হয় আবারও পিনপিনে নীরবতা। অন্ধকার আচ্ছন্ন বাইরের আকাশের দিকে তাকিয়ে হৃদিতা চুপ হয়ে যায়। তখনই নেহার ফোনে আরাফের কল আসে। নেহা মোবাইল হাতে নিয়ে অন্য রুমে চলে যায়। হ্যাঁ আর বল, কেমন আছিস? ভালো, তুই? আরাফের কণ্ঠ বিষণ্ণতার ছোঁয়া। ভালো না রে, রিদিতার জন্য মনটা বড্ড খারাপ লাগছে। মেয়েটা যে কি থেকে কি হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, আমি সহ্য করতে পারছি না। নেহার উত্তরে আরাফ একটা ঢোক গিলে। নেহাকে ফোন করার আসল উদ্দেশ্যটাই হৃদিতার সম্পর্কে খোঁজ নেওয়া। এই ছাড়া আর কোনো উপায়ান্তর নেই তার কাছে। আচ্ছা, মেয়েটার কি পড়াশোনা বন্ধ করে দেওয়া হবে? হ্যাঁ, এই এছাড়া আর কি? কোন লোক চাইবে না তার ঘরের 2 সন্তান ফেলে রেখে তার দ্বিতীয় স্ত্রী ভার্সিটি যাক? ও আচ্ছা, আমি এখন রাখছি। আরাফ দ্রুত ফোন কেটে দেয়। কান্নাগুলো তার দলা পাকিয়ে আসছে। নেহা যদি ঘুণাক্ষরে ও টের পায় তবে কেলেঙ্কারি হয়ে যাবে। হাতে থাকা সিগারেটটায় আরেকটা বার টান দিয়ে পাশে শাকিলের দিকে তাকায়। সব শেষ রে, কালকে রিদিতার বিয়ে। সব শেষ মানে? তুই চাইলে সব সম্ভব। নোমান ভাই কি করতে পারবে যদি তুই রেদিতাকে বিয়ে করিস? যেখানে ভালোবাসা দৃঢ়, সেখানে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ভিত্তিহীন। কিন্তু রিদিতাকে আমায় ভালোবাসে, সে তো আমায় ভালোবাসে না, আর কোনোদিন বাসবেও না মনে হয়। ভালোবাসে না মানে? ডাফারের মতো কথা বলিস না। পৃথিবীতে লক্ষ লক্ষ অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। তাদের কি একজনের সাথে আরেকজনের মাসের পর মাস সম্পর্ক ছিল? অনেকের তো হুট করে অপরিচিত সম্পূর্ণ অজানা মানুষের সাথে বিয়ে হয়। কই তাদের সংসার কি টিকছে না? দিব্যি সুন্দর দিন পার করে দিচ্ছে তারা। ভালোবাসা আগে হয়নি, পরে হবে। তাই এইসব লেম এক্সকিউজ আমাকে একদম দেখাবি না। ওকে, তুই তো ভীতু। না পেরেছিস ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলতে, আর না পেরেছিস কাছে রাখতে। হৃদিতা ঠিকই বলে, তুই একটা হাদারাম। যা করার আমাদের করতে হবে। শাকিল গড় গড় করে কথাগুলো বলেই কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। নাফিসাকে ফোন করে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করে নেয়। কথা বলা শেষ হতেই আরাফের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, ওই এদিকে আয়, বাইক স্টার্ট দে। কোথায় যাব আমরা? মিশন আছে, মিশনে যাব। শাকিলের সহজ উত্তর তার কাছে এখন আরাফের প্রশ্নের উত্তর দেওয়া যেন বিরক্তি। কারণ মিশন? কিসের মিশন? মিশন হৃদিতা, সো লেটস গো। লাল শাড়িতে আয়নায় নিজেকে দেখছে হৃদিতা। সাজসজ্জাহীন একদম সাধারণ একটি মেয়ে আজ বউ সেজেছে। মাথায় টিকলি, চোখে কাজল, ঘাড়ো টকটকে লাল লিপস্টিকে তার মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য তার ঢেকে দিয়ে সম্পূর্ণ কৃত্রিম সৌন্দর্য প্রকাশ পেয়েছে। একা রুমে সুফিয়ার উপস্থিতি টের পেয়ে নড়ে চড়ে বসে হৃদিতা। সুফিয়া হৃদিতার পাশে বসে গম্ভীর কণ্ঠে বলে, শোনো মেয়ে, পরের বাড়িতে যাচ্ছ, এই বাড়ি থেকে আদব কায়দা যা শেখানো হয়েছে তাই প্রয়োগ করবে। মনে রাখবে পরিবারের মান সম্মান এখন তোমার হাতে। যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, আশা করি বুঝতে পারছো। হৃদিতা নির্বাক ভঙ্গিতে চোখ নামিয়ে বসে আছে। এই মুহূর্তে তাকে যেন পাথরের মতো লাগছে। সুফিয়া তার বলা কথাগুলো শেষ করেই চলে যায়। তখনই হৃদিতার রুমে ঢুকে একজোড়া পা, সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা পাটি দেখে চোখ খিচে নেয় হৃদিতা। সে ভেবে নিয়েছে হয়তো ওই লোকটা এসেছে যার সাথে আজ তার বিয়ে।
কয়েক মিনিট নীরবতা দেখে আগের মতো চোখ খুলেছে। পা জোড়া এখন স্থির সেখানে দাঁড়িয়ে আছে। পা থেকে ধীরে ধীরে উপরে তাকাতেই তড়ি ঘড়িতে ঝলকানি খায় সে। কাপা কাপা ঠোঁট দুটো নাড়িয়ে উচ্চারণ করে। আরাফ। আরাফ আরো কয়েক কদম এগিয়ে আসে হৃদিতার দিকে। ধবধবে সাদা পাঞ্জাবি, হাতের স্লিপটা গোটানো, মাথার চুলগুলো ঠিকঠাকভাবে আঁচড়ানো। আজকের আরাফের সাথে ভার্সিটির আরাফের বেশভূষা এক কথায় কোনো মিল নেই। আগের এলোমেলো আরাফকে বারবার ঘুষিয়ে দিতে ইচ্ছা হতো হৃদিতার। এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেওয়ার আকিঞ্চন জাগত মনে, কিন্তু আজকের আরাফ সম্পূর্ণ পরিপাটি সুদর্শন যুবক। আরাফ তুমি এখানে? হৃদিতার কথায় সম্পূর্ণ অগ্রাহ্য করে আরাফ ঠোঁট বাঁকিয়ে বলে, কিরে বিয়ে করছিস অথচ আমি জানি না স্ট্রেন্স? হৃদিতা মাথা নিচু করে নেয়। তখনই আরাফ তার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে নেয়। আরাফের কাণ্ডে অবাক চোখ নিয়ে তাকিয়ে থাকে সে। হুট করে একটানে হৃদিতার নাকে থাকা নোজ পিনটি খুলে নেয় আরাফ। আচমকা ব্যথায় আর্তনাদ করে ওঠে হৃদিতা। আরাফ কি করছিস? লাগছে আমার। লাগুক, এই নোজপিনটা নিশ্চয়ই ওই বাড়ি থেকে দেওয়া। হৃদিতা চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। আরাফ তার দিকে শুকনো নজরে তাকিয়ে আছে। কিছুতেই হৃদিতার সঙ্গে খারাপ আচরণ করতে চায় না সে, কিন্তু শাকিল আর নাফিসার শিখিয়ে দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করছে সে। হৃদিতার সামনে যদি নিজেকে দুর্বল সাজায় তবে মাথায় চওড়া দিয়ে উঠবে এই মেয়ে। তাই কিছুটা উগ্রতা দিয়ে হৃদিতাকে থামিয়ে দেওয়ার পায়তারা করছে আরাফ। পকেট থেকে একটি নোজপিন বের করে হৃদিতার হাতে ধরিয়ে দেয়। এই নে, এটাই লাগা। মুরব্বীরা বলে এটা স্বামীর চিহ্ন। তো লাগা এবার। তোর দেয়া নোজপিন আমি লাগাবো কেন? লাগাতে বলেছি লাগা। বেশি কথা বললে সিন ক্রিয়েট হয়ে যাবে এখানে। হৃদিতা দ্রুত নোজপিন নাকে ঠেসে নেয়। আরাফ তার দিকে ঘুরে ঘুরে তাকিয়ে বলে, 60 টাকার দেওয়া নাকি এটাও খুলতে হবে? এটা খালুজান দিয়েছে। ওকে, পারফেক্ট। তুই এখানে কেন? আজব, যার বিয়ে তাকে বলা হচ্ছে সে এখানে কেন? অদ্ভুত তো তুই। মানে কি? বিয়েটা আমার অন্য একটা লোকের সাথে, সে এখনো এলো না। তুই কি যাতা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনে রাখ, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে না। বিয়েটা এখন আমার সাথেই হবে। আরাফের কথায় দুই পা পিছিয়ে যায় হৃদিতা। দুই দিকে মাথা নাড়িয়ে না করতে থাকে। না না, আমি মানি না। কি হচ্ছে এসব? হঠাৎ বর পাল্টে গেল কেন? খালুজান খালামণি কোথায়? নেহাপু কোথায়? তো তুই ছেলেটা ভালো না। অনেক মেয়ের সাথে প্রেমের নাটক করে আমার সাথে এখন বিয়ের নাটক করতে এসছিস। তোকে আমার সেদিন সন্দেহ হয়েছিল, যেদিন কফি শপ। হৃদিতাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার হাত টেনে শক্ত করে বুকের সাথে ধরে মুখ চেপে ধরে আরাফ। খবরদার, এসব কথা বাইরে বের হলে থাপড়িয়ে কান লাল করে দেব। ভুলেও এসব কথা বের করবি না। আর একটা কথা, নোমান ভাইকে তো তোর পছন্দ না, তাই না? নোমান ভাই আজ থেকে তোর ভাসুর, প্রধান অতিথি হিসেবে এসেছে। তোর একটা উল্টা কথা বলার শাস্তি কিন্তু অনেক ভয়াবহ হতে পারে, মাইন্ড ইট। আরাফ হৃদিতাকে ছেড়ে দেয়। সাদা পাঞ্জাবিতে বুকের পাশে হৃদিতার লিপস্টিকের হালকা দাগ লেগে যায়। সেদিক তাকিয়ে নিঃশব্দে হাসতে থাকে আরাফ। গত কয়েক ঘন্টা যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে হৃদিতার। সবচেয়ে বড় কথা, বিয়ের সময় সুফিয়া হৃদিতার পাশেই ছিল। কোনো মোরলিপনা করেননি তিনি। সুফিয়া বাদে বাড়ির সকলের চোখে মুখ আতঙ্কগ্রস্ত অবস্থা। তবে তার মাঝেও হাসির আবেশ জড়িয়েছিল। বিয়ে থেকে শুরু করে কনে বিদায় পর্যন্ত হয়ে গেল পুরো বিয়ে বাড়িতে ছেলেপক্ষের লোক ছিল নোমান আর আরাফ। হৃদিতা এখন দাঁড়িয়ে আছে এনায়েত বাড়ির ঠৌকাতে। বুকের ভেতরটায় অশান্ত বাতাস বয়ে যাচ্ছে তার। পাশেই আরাফ নিশ্চিন্তে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। এনায়েত বাড়ির প্রত্যেক সদস্যদের দরজার সামনে ভিড় জমিয়েছে। সবার চোখে মুখে আগুনের ফুলকি। এসব কি আরাফ? বর সেজে বউ নিয়ে এলে অথচ পরিবারের কাউকে একটাবার জানালে না? বাবা মা কি তোমার কাছে পর হয়ে গেছে? মাইমুনার কথা শুনে ভ্রুযুগল কিঞ্চিত কুচকে দ্রুত ফোন পকেটে পুরে নেয়। কেন মা, আমি কি বলেছি তোমরা পর হয়ে গেছো? হুট করে বিয়েটা করেছি। তাছাড়া আমি তো একা করিনি, নোমান ভাইও ছিল। একটা কাজ থাকা একটু পর আসবে নোমান ভাই, তখন তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আরাফের কথা শেষ হতেই জহির ধমক দিয়ে বলে, একটা মেয়েকে যে বিয়ে করে আনলে তাকে খাওয়াবে কি, পড়াবে কে? মেয়েদের যা খরচাপাতি আছে সেটা কি তোমার ধারণা আছে? এত শত বিল পেমেন্ট করবেটাকে?
জহিরের কথা শেষ হতে আরাফ হৃদিতার চোখে চোখে রাখে। কিরে, তুই তো মনে হয় বেশি খাস না তাই না? মোরগের মতো ঠুকিয়ে ঠুকিয়ে অল্প খাস। হাঁসের মতো খেলে অবশ্য আমাকে বাবার বলা কথাটাই ভাবতে হতো।